স্টিল রুল, তোমরা প্রত্যেকেই স্টিল রুল দেখেছো আশা করি। এইটাকে আমরা নাম দিচ্ছি স্ট্যান্ডার্ড স্টিল রুল। স্ট্যান্ডার্ড স্টিল রুল। সাধারণত স্টিল রুলটা ঠিক এই ধরনের দেখতে। তোমরা সবাই স্টিল রুল দেখেছো তো, না দেখোনি? হ্যাঁ স্যার। ব্যবহার করেছো? হ্যাঁ। কে কে ব্যবহার করেনি এমন আছো নাকি? কেউ নেই? তো সাধারণত স্টিল রুল এই একটি স্টিলের টুকরো দিয়ে তৈরি হয়, ঠিক আছে? তো এর মেটেরিয়ালস যদি আমাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই বলতে হবে মেড বাই স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল, ওকে। কখনো কখনো টুল স্টিলেরও তৈরি হয়, টুল স্টিল, ওকে। তো এর কতগুলো স্পেশাল ক্যাটাগরি আছে। স্পেশাল ক্যাটাগরিগুলো কি কি? সাধারণত স্ট্যান্ডার্ড স্টিল রুল লং আমরা মার্কেটে যেটা পেয়েছি সেটা হচ্ছে 15 সেন্টিমিটার কিংবা 150 মিলিমিটার কিংবা 6 ইঞ্চ। এই টাইপটা আমরা অনেকটা বেশি পেয়েছি। তারপরে যেটা পেয়েছি 30 সেন্টিমিটারের, অর্থাৎ 300 মিলিমিটারের, অর্থাৎ 12 ইঞ্চের। এরপরে ইঞ্জিনিয়ার টার্নার বিভাগে প্রায় 60 সেন্টিমিটার বা 600 মিলিমিটার বা 12 ইঞ্চের, 24 ইঞ্চের স্টিল রুল আমরা ব্যবহার করতে দেখব। স্টিল রুলের দুদিকে দু ধরনের মাপ গ্র্যাজুয়েশন করা থাকে। একদিকে ইঞ্চ বা ইংলিশ ইউনিট সিস্টেম, আর অপরদিকে অবশ্যই মেট্রিক বা মিলিমিটার সেন্টিমিটার সিস্টেমে আমাদের গ্র্যাজুয়েশন করা থাকে, মার্কিং করা থাকে। তাহলে আমরা বোথ অফ ইউনিট অর্থাৎ মেট্রিক এবং ইংলিশ ইউনিট দুটোকেই মাপতে পারি একটি স্ট্যান্ডার্ড স্টিল রুলের সাহায্যে। স্ট্যান্ডার্ড স্টিল রুলের লিস্ট কাউন্ট যদি বলা হয়, লিস্ট কাউন্ট মানে আমরা বলছি সবচেয়ে ক্ষুদ্রতম মাপ প্রদর্শন করতে পারে, তুলতে পারে, মাপতে পারি, যেটা খুশি। মেট্রিক সিস্টেমে আমরা পাবো 0.5 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারের অর্ধেক, 1 মিলিমিটারের অর্ধেক, হাফ মিলিমিটার যেটা আমরা বলতে পারি। এবং ইংলিশ বা ইঞ্চ সিস্টেমে আমরা পাচ্ছি 1/64 ইঞ্চ, অর্থাৎ 1 ইঞ্চ এরিয়া, সেই 1 ইঞ্চ এরিয়ার 1/64 ভাগের 1 ভাগকে আমরা এখানটায় মাপতে পারি। এখানে আমাদের একটা রিলেশনশিপ জানা অত্যন্ত জরুরি, যে রিলেশনশিপটা
আমাদেরকে খুব খুব কাজে দেবে, কারণ আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের ইঞ্চ সিস্টেম অর্থাৎ ইংলিশ ইউনিট সিস্টেম বা মেট্রিক সিস্টেমে কম্পেয়ার করে তৈরি করতে হয়, যেটা সহজেই বাজারে সহজলভ্য হবে, মেজারমেন্ট সহজেই যাতে সবাই তুলতে পারে। শুধুমাত্র তাই নয়, মেট্রিক ইউনিট সিস্টেম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাই ইন্ডিয়ান ক্যাটাগরিতে বা ইন্ডিয়ান যে প্রোডাক্ট যেদিকে যেতে চায়, যে সমস্ত কান্ট্রিতে যেতে চায় সেই সমস্ত কান্ট্রিতে আমি পাঠাতে পারি। তার বাদে যদি আমাকে ইন্টারন্যাশনালি মার্কেট রেডি করতে হয়, তাহলে ইঞ্চ সিস্টেমে আমাদের মেজারমেন্ট শো করাতে হবে। তাই তোমরা হয়তো জানো, তাও আমরা বলছি 2.54 মিলিমিটার, সরি 2.54 centimeter or 25.4 millimeter, এই যে মেজারমেন্ট, এই মেজারমেন্টটাকে একদম ঠোঁটস্থ করো, যেটা কিনা 1 ইঞ্চ এর ইকুয়াল, ইকুয়াল হচ্ছে 1 ইঞ্চের। তাহলে 1 ইঞ্চ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার অর 25.4 মিলিমিটার। এইটা তোমাদেরকে অনেক সময় সাধারণ ছোটখাটো পরীক্ষায়, ইন্টারভিউ, এগুলোতে জিজ্ঞাসা করবে যে 1 ইঞ্চ সমান কত, কম্পারিজনটা কি। তাই এটা খুবই খুবই জরুরি জানার। এছাড়া অনেক মেজারমেন্ট আছে যেটা আমাদের সঙ্গে ইংলিশ এবং মেট্রিক সিস্টেমের কোলাবোরেশন করে জানতে হয়। মেকানিক্যাল ব্রাঞ্চের ছেলেদের মেজারমেন্ট সম্পর্কে সতর্কতাটা প্রচুর পরিমাণে প্রয়োজন। তাই মেজারমেন্ট স্ট্রং হওয়া উচিত, মাপতে জানা, মাপ প্রদর্শন করা। একটা ফিতে নিলাম, ফিতেটা নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে মাপছি কিন্তু মাপ বলতে পারছি না, সেটা খুব লজ্জাজনক ব্যাপার। তাই আমাদের মাপ পড়তে জানতে ভালোভাবে শিখতে হবে। এবারে আসছি স্ট্যান্ডার্ড হিসাবে। আমরা বললাম যে মার্কেটে আমরা 15 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার লং আমরা স্টিল রুল পেতে পারি। স্টিল রুল সাধারণত স্টেনলেস স্টিলের তৈরি অথবা টুল স্টিলের তৈরি। ইঞ্চ এবং মিলিমিটার দুটো গ্র্যাজুয়েশনেরই আমাদের মেজারমেন্ট আঁকা থাকে স্টিল রুলে, এবং অবশ্যই নন ট্রেড নয়, ট্রেডমার্ক নিয়ে যে স্টিল রুলটা মার্কেটে পাবে সেই স্টিল রুলটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টিল রুল। দেখবে কিছু টুল আছে মার্কেটে, সেগুলো নন ট্রেড বলে লেখা থাকে, সেগুলো মেজারমেন্টটা ঠিকঠাক থাকে না, স্টার্টিং মেজারমেন্ট ঠিকঠাক থাকে না। তো সেটা নিয়ে আমরা মেজারমেন্ট কখনো করব না, এটাই হচ্ছে মূল ব্যাপার। এছাড়া স্টিল রুলের সংসারে, স্টিল রুল তো আমরা দেখলাম একদম ফিক্সড, ম্যাক্সিমাম আমরা 60 সেন্টিমিটার পর্যন্ত মাপতে পারছিলাম, বাট 12 ইঞ্চ বা 24 ইঞ্চ, অর্থাৎ এটাকে যদি আবার ফুটে হিসাব করি তাহলে 1 ফুট, আর এটা হচ্ছে অবশ্যই 2 ফুট। ঠিক আছে, ফুট হলো ইঞ্চের আর একটি বড় রূপ। তো 2 ফুটের স্কেল ছাড়া আমি আর কিন্তু মেজারমেন্ট করতে পারছি না। সেই কারণে স্টিল রুলের সংসারে একটা ওতপ্রোত খুব ভালো টুল, সেটার নাম হলো দা স্টিল টেপ। কি নাম? সেটা হচ্ছে দা স্টিল টেপ। ঠিক আছে, টেপ। এই টেপটা একটা নির্দিষ্ট লম্বা পর্যন্ত পাওয়া যায়, যেরকম আমরা 6 ফুট, 12 ফুট, 24 থেকে তুমি ধরতে পারো 100 ফুট পর্যন্ত লং এর আমরা পেতে পারি। 3 মিটার, 6 মিটার থেকে মিনিমাম 12 মিটার পর্যন্ত আমরা এই টেপগুলোকে মার্কেটে পেতে পারি। তাহলে অবভিয়াসলি এই স্টিল রুলের থেকে আমরা বেশি দূরত্ব পর্যন্ত মাপতে পারছি, অবশ্যই ট্রেডেবল মেজারমেন্ট দিয়ে। এটা কি করা থাকে, স্টিলের একটি ফ্লেক্সিবল প্লেট, তাতে কি করা থাকে, গ্র্যাজুয়েশন করা থাকে ইঞ্চি এবং মিলিমিটার, এবং সেটা একটা লেদার কেস বা মেটাল বক্সের ভিতরে
ইনক্লুড করা থাকে বা জড়ানো থাকে বা এরকম পাক দিয়ে সেটাকে সেভ করা থাকে। যখনই আমরা ওটাকে মেজারমেন্ট করার জন্য ব্যয় করি, সেটা মেজারমেন্ট শো করার পর যদি আমরা সেটাকে ছেড়ে দিই, অটোমেটিক্যালি ঘুরে যেতে পারে, অর্থাৎ ক্লোজড হতে পারে, কিংবা ম্যানুয়াল লিভার দিয়েও আমরা সেটাকে গুটিয়ে রাখতে পারি। ম্যানুয়াল লিভার দিয়েও গোটানো যেতে পারে, কিংবা অটোমেটিক লিভার দিয়েও, স্প্রিং লিভার যদি থাকে তাহলে ও অটোমেটিক্যালি ওটা ঘুরে থেকে যায়। এটা হলো নর্মাল মেজারমেন্ট আঁকার জন্য। কিন্তু ওয়ার্কশপে আমাদের অনেক রকমের টুল প্রয়োজন। যেমন দেখো, ন্যারো রুল, এগুলো হলো এক্সট্রা। ন্যারো রুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যারো রুল কি? ধরো এমন একটা স্টিল রুল যেটা আমরা ব্যবহার করি, তার দেখবে নিজস্ব একটা উইডনেস, একটা লেন্থ তো আমরা বলেই দিলাম, এবং এর একটা থিকনেসও থাকে, নির্দিষ্ট একটা থিকনেস, অর্থাৎ পুরুত্ব। ঠিক ঠিক বলছি তো নাকি? তো এই যে উইডনেসটা 2.34 এর সামথিং মিলিমিটার, এগুলো, হ্যাঁ সরি সেন্টিমিটার, এরকম সামথিং এইটা চওড়া হতে পারে। এবার এটা ট্রেডেবল কোম্পানির উপর ডিপেন্ড করে। তো এই চওড়া মেজারমেন্ট যদি কোনো আমরা হোলে প্রবেশ করি, তাহলে অবশ্যই যে চওড়া স্কেলটা আমাদের আছে সেই চওড়া স্কেলের থেকে বড় হোল যদি হয়, তাহলেই আমরা ওখানে প্রবেশ করতে পারি বা প্রবেশ করাতে পারি, বা হোলের মেজারমেন্ট আমরা পেতে পারি। সোজা কথা, হোলের মেজারমেন্ট আমরা পেতে পারি। কিন্তু যদি এই হোলের ইন্টারনাল ডায়ামিটারটা অবশ্যই নর্মাল স্টিল রুলের উইডনেসের থেকে অবশ্যই ছোট হয়, থিকনেসটা, এই আইডিটা ধরো 5 এমন দিল যে 1.2 মিলিমিটার, তাহলে এখানে আমরা মেজারমেন্ট বা কোনো জায়গায় এতটা হয়তো ডট 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 গভীরতা আছে, আমরা সেই গভীরতার ডেপথনেস এইগুলো চেক করব কিভাবে? না, সেই কারণের জন্য আমরা ন্যারো রুল, একই রকমের রুল কিন্তু একদম সরু, এইরকম ধরনের সরু, একই ধরনের মেজারমেন্ট আঁকা থাকে, তবে অনেক সময় এটা সিঙ্গেল সিঙ্গেল মেজারমেন্টের হয়। একদিকে একটা ফেসে থাকে মিলিমিটার, আর একটা ফেসে থাকে ইঞ্চ। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে হুক রুল। হুক রুল, এই হুক রুল খুব ইম্পর্টেন্ট। ইন্টারনাল ডায়ামিটারের ভেতরে যদি কোনো গ্রুপ কাটা থাকে, ধরো এই রকম একটা আমাদের শ্যাফট ছিল, শ্যাফটের ভেতরে একটা হোলও করা হলো, হোল করে এই হোলটার ভেতরে আবার এইরকম একটা গ্রুপ আছে, মানে এইটা তোমার হোল, এটাও হোল, কিন্তু এদিকে আবার এইটা হুক আছে। তাহলে এখন সমস্যাটা কি হলো? সমস্যাটা মেজারমেন্ট যদি আমরা ডিরেক্টলি করতে যাই, তাহলে এই পথ দিয়ে ন্যারো রুলটা দিলে সে এতটা অবধি চলে যায়। 2 নম্বর হচ্ছে এর থিকনেস বুঝতে পারি না, এখান থেকে এখানের মেজারমেন্ট পর্যন্ত আমরা বুঝতে পারি না। তো তার কারণের জন্য হুক রুল কিছুই না, আমাদের স্ট্যান্ডার্ড স্টিল রুলের সঙ্গে একটা ছোট্ট হুক লাগিয়ে দেওয়া হয়, ব্যাস। তাহলে এইটা কি করে, এটা গিয়ে এই জায়গাটায় আটকে যায়, ঠিক এই জায়গাটায় আটকে যায়, এবং এখান থেকে আমরা মেজারমেন্টটা ঠিক বুঝতে পারি। কি ওয়ে, কি ঘাট, এই সমস্ত এরিয়ায় আমাদের মেজারমেন্ট পেতে আমরা এই হুক রুল ব্যবহার। এরপর যেটা বলছি সেটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট, আরো একটা টুল আছে, সেই ন্যারো রুলগুলো ছোট ছোট আকারেরও হয় সেটা। এবারে যে রুলটা সম্পর্কে আমি বলছি সেটা খুব খুব ইম্পর্টেন্ট, সেইটা একটু জানাটাও জরুরি। সেটা হলো শ্রিঙ্ক রুল। শ্রিঙ্ক রুল। আচ্ছা, তোমরা সকলে শুনতে পাচ্ছ না? অসুবিধা হচ্ছে? কেউ তো কোনো সাড়া দিচ্ছ না, সবাই তুলছো তো? আমি খাতাটা কিন্তু জমা নেব ক্লাসের পর, ঠিক আছে? আচ্ছা, শ্রিঙ্ক রুল কথাটার মানে একদম সাধারণভাবে আমরা বুঝি। দেখো, তোমরা যে সমস্ত ক্লাসগুলো থেকে তোমরা উত্তীর্ণ হয়েছে, সেই সমস্ত ক্লাসে একটা ছোট্ট তথ্য পেয়েছিলে যে কোনো ধাতব অংশে আমরা যদি
তাপ দিই, তাপ, সেই তাপ দিলে তার কি হয়, আকার আয়তন এগুলো একটু প্রসারিত থাকে বা বেড়ে যায়, সোজা কথা। এই বটমলির পরীক্ষা পড়েছিলাম ক্লাস 7-এ। অর্থাৎ লোহার এরকম রিং বল ঝোলানো ছিল না একটা, রিং এর ভেতর দিয়ে প্রবেশ করতে গিয়ে দেখলেন যে অবশ্যই প্রবেশ করে যাচ্ছে, আবার একটু তাপ দেওয়ার পর আর প্রবেশ করছে না। তো একই, অর্থাৎ তাপ দিলে কোনো বস্তুর কি হয়, আকার আয়তন বাড়ে। তাহলে সমস্যাটা কি রাখে, আমাদের যে সমস্ত প্রোডাকশন গুলো হয়, ওই প্রোডাকশন গুলো অবশ্যই, ধরো একটা মেটাল পিস, আয়রনের একটা জিনিস আমাদের কি করতে হবে, মোল্ডিং করতে হবে। তো মোল্ডিং এর সমস্যাটা কি, মোল্ডিং এর ধাতু হিসাবে আমরা তো লোহাকে নিলাম, তো লোহা তো সেই অবস্থায় এফি বা আয়রন কি অবস্থায় আছে, তখন লিকুইড অবস্থায় আছে। তো লিকুইড অবস্থায় থাকার সময় আমরা কি করলাম, এই চেম্বারে দিয়ে দিলাম এই আকারের শেপ আমাদের পাওয়ার জন্য। বাট লিকুইড প্লাস এটা হিট ছিল, তো যখনই এই লিকুইড থেকে কঠিনে আসবে কিংবা হিটটাকে সে রিডিউস করে দেবে, তখন সে কি হয়ে যাবে না, সংকুচিত হয়ে যাবে, সে সংকুচিত হয়ে যাবে। অর্থাৎ আমি এতটা অংশ মানে যদি তরলটাই প্রয়োগ করি, কিন্তু প্রকৃত অর্থে আমি ততটা অংশ পাবো না, এই সব সাইড থেকে কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। তাহলে এক্সাক্ট যে মেজারমেন্টটা আমি পেলাম সেটা কোনটা, সেটা ওই সংকুচিত হয়ে যাওয়ার পর যে মেজারমেন্ট, অর্থাৎ এই জায়গাটা, এইটা আমি এক্সাক্ট পেলাম। তাহলে সমস্যাটা কোথায়, সমস্যাটা হলো, ধরে নাও আমার এটাই এক্সাক্ট দরকার, এক্সাক্ট দরকার, অর্থাৎ এটাই আমার সঠিক মাপ। তো এখন এই সঠিক মাপ পাওয়ার জন্য আমাকে এর বর্ধিত মাপে লোহাকে ঢালাতে হয়েছে। তাহলে লোহাকে ঢালানোর জন্য একটা মেজারমেন্ট আমাদের আলাদা দিতে হচ্ছিল, সেই যে মেজারমেন্টটাকে পেতে যদি হয় আমাকে, সেই মেজারমেন্টকে পেতে গেলে আমাদের এই ধরনের রুলটা প্রয়োজন। অর্থাৎ শ্রিঙ্ক করতে পারবে এমন মেজারমেন্ট যে রুলে পাবো, সেটা ধাতব পদার্থের উপরে ডিপেন্ড করে। ধরো আমাদের আয়রনের ক্ষেত্রে তার রুল আলাদা, সেটার রুলে কি থাকে, এই রকমের স্টিল রুলের মতন একদিকে থাকে তার বর্ধিত, ধরে নাও এতটা, যদি ওখানকার বর্ধিত 1 সেন্টিমিটার হয়, প্রকৃত 1 সেন্টিমিটার হলো এই এতটা। এটা হয়তো দেখা গেল আমাদের লোহার ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে আলাদা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আলাদা। তো প্রত্যেকের এক এক ধরনের শ্রিঙ্ক রুল থাকে। শ্রিঙ্ক রুল মূলত মোল্ডিং পারপাসের জন্য ইউজ করা যায়, অর্থাৎ যে আমাদের মডিউলের মডেলটা রেডি করা হবে, প্যাটার্নটা রেডি করা হবে, সেই প্যাটার্নের মেজারমেন্টটা রেডি করা হবে শ্রিঙ্ক রুলের এগেইনস্টে। তারপরে আমরা ওই অবস্থায় ঢাললে পরে আমার যে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট সেটা আমি পেতে পারি। আশা করি বুঝতে পারলে, হ্যাঁ না না? স্প্রিং রুলটা আরেকবার বলুন। হ্যাঁ স্যার। আচ্ছা, শ্রিঙ্ক রুলটাকে আরেকবার বলবো। হ্যাঁ স্যার বলুন আরেকবার। হ্যাঁ, শ্রিঙ্ক রুলের মূল ফান্ডাটা এভাবে বোঝো যে আমরা তো ছোটবেলা থেকে পড়েছি যে প্রত্যেক বস্তু, যে কোন ধাতব, বিশেষ করে ধাতব পদার্থকে তাপ দিলে কি হয়, সেটা একটু এক্সপান্ড করে, মানে তার দৈর্ঘ্য প্রস্থ সব বেড়ে যায়। তো এখন আমাদের যে সমস্ত জিনিস মার্কেটে আমরা পাই সেগুলো তো সব ঢালাই করা হয়, এক মানে বাংলা ভাষায় আমরা বলি ঢালাই লোহা। তো ঢালিয়ে কি করা, ধরো আমাদের টিউবওয়েল বসে আছে, তো টিউবওয়েলের যে টোটাল যে বডিটা ওটা তো ঢালাই হয়েছে। তো এখন টিউবওয়েলের ভেতরে আমাদের অনেকগুলো ভাল্ব থাকবে, চেক ভাল্ব থাকবে, তার উপরে একটা ধরো আমাদের লিভার ওঠানামা করে, যেটার সাহায্যে জল ওঠানামা করে। তো প্রত্যেকের একটা নির্দিষ্ট মাপ আছে। তো এখন সমস্যাটা হচ্ছে কি, ওই নির্দিষ্ট মাপটা পেতে গেলে যে লোহাটা আমি ঢেলেছিলাম সেই রকম মাপের যদি আমরা বডিকে ঢালতাম, তাহলে কি হতো, তার চেয়ে ছোট হয়ে যেত। কেন না, লোহা ঠান্ডা হয়ে গেলে আবার ছোট হয়ে যাবে। আমরা সেই গরুর গাড়ি চাকার কথা পড়ে এসেছিলাম, মনে আছে, যে চাকাকে পরাতে গেলে আমাদের ওটাকে উত্তপ্ত করতে হতো, তখন সেটা সেই লোহার বেডটা বড় হয়ে যেত, তারপরে আবার কাঠের পাটাতনের উপর রেখে দিলে যখন ঠান্ডা হয়ে যেত ও কাঠের ওপর চেপে বসে যেত। সেম একইভাবে মোল্ডিং এর সময় ওটা লিকুইড অবস্থায় থাকে এবং প্রচন্ড উত্তপ্ত থাকে, তাই তার
যে ক্যারেক্টারিস্টিক্সটা ঠান্ডা অবস্থায় কিন্তু আরো সংকুচিত অর্থাৎ শ্রিঙ্কেজ হয়ে যায়। তো এই যে কতটা সংকুচিত হবে সেটা তো বিভিন্ন মেটাল বা ম্যাটেরিয়ালসের তার নিজস্ব ধর্মের উপর, যতটা লোহা সংকুচিত হবে ততটা কপার সংকুচিত হবে না, ততটা অ্যালুমিনিয়াম সংকুচিত হবে না। কথাটা বুঝতে পেরেছো? তাই প্রত্যেকটা মেটালের ওপর ডিপেন্ড করে এক প্রকার রুল তৈরি করা হয়েছে, যে রুলটাকে দুটো একই সঙ্গে আমরা কম্পেয়ার করছি। যার বর্ধিত রূপ, এটা গরম অবস্থায় তার রূপের পরিবর্তনটা এতটা হয়, ঠান্ডা হয়ে গেলে এতটা হয়। এই যে কম্পারিজন রুলটা, যেটা মূলত প্যাটার্ন মেকারেরা ব্যবহার করেন কিংবা মোল্ডিং সেকশনে আমাদের ব্যবহার করতে হয়, সেই রুলটার নামই হচ্ছে শ্রিঙ্ক রুল। আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা আছে আর? কারোর অসুবিধা আছে? এইবারে দেখো, যেহেতু এই সমস্ত টুলস গুলোকে আমরা মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি, তাই মাপ তুলে তো আমাদের কাজগুলো করতে হয়। তাহলে মাপ তোলার জন্য যে যন্ত্রপাতিগুলো ইউজ করব তাদের প্রতি কেয়ার এন্ড মেনটেনেন্সটাও কিন্তু খুব ভালোভাবে নেওয়া উচিত, ঠিক না? তাহলে কেয়ার এন্ড মেনটেনেন্স কি? মেনটেনেন্স বলতে আমাদের সবার প্রথম আসছে স্ট্যান্ডার্ড স্টিল রুলটা অনেকটা বেশি পাতলা হয় না? তো আমরা কি করি, স্টিল রুলটাকে নিয়ে অনেক সময় স্ক্রুড্রাইভারের ন্যায় কাজ করে ফেলি। কিরকম? স্ক্রুড্রাইভার। তো স্ক্রুড্রাইভারের কাজ তো আলাদা, স্ক্রুড্রাইভারের মেকানিজম আলাদা। তার স্বরূপ যদি আমরা স্টিল রুলকে প্রদান করতে চাই, তাহলে তার এজগুলো নষ্ট হয়ে যাবে, মেজারমেন্ট ঠিকঠাক দেবে না। তাই স্টিল রুলকে কখনো স্ক্রুড্রাইভারের ন্যায় ব্যবহার করা যাবে না। এটাই হলো প্রথম কেয়ার এন্ড মেনটেনেন্সের ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। বাকি স্টিল রুলের ক্ষেত্রে আমরা বলবো, যেহেতু এরা মাপ প্রদর্শন করে, তাই এদেরকে একটা নির্দিষ্ট বক্সে গুছিয়ে রাখা উচিত। নির্দিষ্ট বক্সে এই সমস্ত জিনিসগুলোকে স্টোর করা উচিত। যদি তোমার কাছে সেপারেট টুল বক্স না থাকে, তাহলে বক্সের টুল বক্সের একটা নির্দিষ্ট স্থানে একে স্থান দেওয়া উচিত, যেখানে বিশেষ করে কাটিং টুল যাতে না এসে পড়ে। এবং সব সময় ব্যবহার করার যদি না হয়ে থাকে, তাহলে সামান্য অয়েল কোয়েটিং দিয়ে, অর্থাৎ সামান্য তেল টেল মাখিয়ে রেখে দেওয়া উচিত, যাতে কোনো সময় তাতে রাস্ট না আসতে পারে। এটা একটু আমাদের দেখাটা উচিত, তাহলে তার কর্মদক্ষতাটা সব সময় একই রকম থাকে। ঠিক আছে? তাহলে স্টিল রুল সম্পর্কে কি জানা হয়েছে?